আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। উচ্চ মাধ্যমিক অর্থনীতির প্রথম অধ্যায়ের আমি এই পর্যন্ত 4টি লেকচার দিয়েছি। এর মধ্যে প্রথম লেকচারের পরের লেকচারটি হবে, এর ধারাবাহিকতা হবে আজকে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ লেকচারগুলো ছিল মূলত হলো চিত্র কিভাবে ব্যাখ্যা করতে হয়, চিত্র কিভাবে অঙ্কন করতে হয়, এই সমস্ত বিষয়গুলো ছিল দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ টিউটোরিয়ালে। তো আজকের যে টিউটোরিয়ালটা সেটা হলো প্রথম টিউটোরিয়ালের পরবর্তী অংশ। যেমন টপিকটা দেখলে বুঝবা যে অর্থনৈতিক সমস্যা এর চিত্রভিত্তিক ব্যাখ্যা। অর্থাৎ প্রথম টিউটোরিয়ালে আমি যে সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা যেগুলো ছিল এর ব্যাখ্যাগুলো দিয়েছিলাম, কিন্তু এর চিত্রভিত্তিক ব্যাখ্যা দিতে পারি নাই। কারণ হলো চিত্রভিত্তিক ব্যাখ্যাটা তোমরা চিত্র সম্পর্কে ধারণা দিয়ে চিত্র কিভাবে তৈরি করতে হয়, চিত্রের উৎপত্তি থেকে চিত্র কিভাবে ব্যাখ্যা দিতে হয়, এই ধারণাগুলো দিয়ে আমি বলেছিলাম যে এরপরে ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারটা আমি আলোচনা করে যাব। তো আজকে প্রথম চ্যাপ্টারের পরে যে মৌলিক অর্থনৈতিক সমস্যা ছিল এর ব্যাখ্যাটা আমি উপস্থাপন করতেছি চিত্রের মাধ্যমে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং সাথে সাথে বই, যে কোনো একটা বই, রাইটারের বই তোমরা চর্চা করবে, দেখবে পুরো বিষয়গুলো তোমার ভিতরে পরিষ্কার হয়ে গেছে। ওকে, আমি আর অতিরিক্ত কথা না বলে আমি আমার ক্লাসের কার্যক্রম শুরু করতেছি। প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টারে প্রথম ক্লাসে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলেছিলাম। মৌলিক অর্থনৈতিক সমস্যা কি? অর্থনীতিবিদ পি.এস. স্যামুয়েলসনের মতে প্রত্যেক সমাজে 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যা থাকবে। 1 নম্বর হলো কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে, এটাকে সংক্ষিপ্তভাবে বলা হয় কি উৎপাদন করা হবে। 2 নম্বর কিভাবে উৎপাদন করা হবে। 3 নম্বর কার জন্য উৎপাদন করা হবে। আমরা যদি সমাজের এই যে প্রত্যেক সমাজের যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, এই সমস্যাগুলো যদি ব্যাখ্যা দিতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দিতে হবে। আমি গত ক্লাসগুলোতে এই জন্যই যে চিত্রটা কোত্থেকে আসে, চিত্র কিভাবে অঙ্কন করতে হয়, চিত্রের ব্যাখ্যাটাই কিভাবে দিতে হয়, চিত্রের মধ্যে কি কি জিনিস থাকে, এই জিনিসগুলো আমি পর্যায়ক্রমে উপস্থাপন করেছিলাম। আজকে আমি সমাজের যে মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টি সমস্যা। 1 নম্বর কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে, 2 নম্বর কিভাবে উৎপাদন করা হবে, 3 নম্বর কার জন্য উৎপাদন করা হবে, এগুলো চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতেছি। যেমন 1 নম্বর যে অর্থনৈতিক সমস্যা, মৌলিক অর্থনৈতিক সমস্যা, কোন দ্রব্য উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস, এটা কি বলা হয় যে কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে। এটা যদি ব্যাখ্যা করতে যাই, এটা ব্যাখ্যা করতে গেলে আমাকে কি করতে হবে, উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে হবে। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে পিপিসি রেখার মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। প্রথমে তাহলে আমি জেনে নিই যে পিপিসি কি। পিপিসি হলো এমন একটি রেখা, এটা একটা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা, এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদনের বিভিন্ন সমন্বয় প্রকাশ পায়। যেমন এই যে এই চিত্র, একটা উৎপাদন সম্ভাবনা রেখার একটি চিত্র। এখানে উৎপাদন সম্ভাবনা রেখা কোনটা, এই যে F1 ডি F2 হলো একটি উৎপাদন সম্ভাবনা রেখা। কি আছে এই রেখার মধ্যে? এই রেখার মধ্যে আমরা বিগত ক্লাসগুলোতে যে চিত্র অঙ্কন যেটা শিখেছিলাম, খেয়াল করবে শিক্ষার্থীরা, এটার মধ্যে একই জিনিস আছে। কি আছে? দুটি অক্ষ আছে, এই যে OX অক্ষ আর হলো OY অক্ষ। অর্থাৎ এটা হলো ভূমি অক্ষ আর এটা হলো লম্ব অক্ষ। এখানে কি আছে, আমরা আগে শিখেছিলাম যে দুইটা অক্ষে কি করতে হয়, দুইটা চলক রাখতে হয়। যেমন এখানে এই যে OX অক্ষে বা ভূমি অক্ষে খাদ্য একটা চলক, খাদ্যের বিভিন্ন পরিমাণ, OG পরিমাণ, OF2 পরিমাণ, ঠিক আছে। আবার এখানে লম্ব অক্ষে বস্ত্র আরেকটি চলক, বস্ত্রের বিভিন্ন পরিমাণ, যেমন OB পরিমাণ, OF2 পরিমাণ, আর এখানে হলো O বিন্দুতে হলো 0 পরিমাণ, ঠিক আছে। অর্থাৎ আমরা যে চিত্র অঙ্কনের যে পদ্ধতি শিখেছিলাম, চিত্র অঙ্কনের যে ব্যাখ্যা শিখেছিলাম, এই জিনিসগুলো এখানে এখন প্রয়োগ করা হবে। এখন সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে 1 নম্বর যে সমস্যা ছিল যে কি উৎপাদন করা হবে, এটাকে বলতেছি আমরা যে কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে, কি পরিমাণে উৎপাদন করা হবে। যেমন আমরা যদি এই জিনিসটা এখন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি তাহলে কি পাই। যেমন F1 বিন্দুতে আমরা কি দেখি, F1 বিন্দুতে আমরা দেখি যে এই সমাজের জন্য
যতটুকু উৎপাদনের উপকরণ আছে সমস্ত উপকরণ ব্যবহার করে সর্বোচ্চ OF1 পরিমাণ শুধুমাত্র বস্ত্র উৎপাদন করা যায়। এখানে খাদ্য উৎপাদনের পরিমাণ হবে 0। খেয়াল করো যে F1 অর্থাৎ এটা লম্ব অক্ষে OF1 পরিমাণ। এখানে কি, এখানে যদি আমরা দেখি যে খাদ্য উৎপাদনের পরিমাণ 0 আর বস্ত্র উৎপাদনের পরিমাণ হলো OF1। ঠিক এর বিপরীত যে আমরা F2 বিন্দু যদি দেখি, F2 বিন্দু দেখি যে উৎপাদন সম্ভাবনা যে অঞ্চল আছে এই অঞ্চলের ভিতরে F2 একটি বিন্দু, এই বিন্দুতে কি করা যায় যে উৎপাদনের যত উপকরণ আছে অর্থনৈতিক ব্যবস্থায় যত উৎপাদনের উপকরণ আছে সমস্ত উপকরণ ব্যবহার করে সর্বোচ্চ OF2 পরিমাণ খাদ্য উৎপাদন করা যাবে। এখানে বস্ত্র উৎপাদনের পরিমাণ হবে 0। কিন্তু F1 এবং F2 ব্যতীত এই উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যে কোনো বিন্দুতে দুটি দ্রব্য উৎপাদন করা যাবে। যেমন ডি একটি বিন্দু, ডি বিন্দুতে কি হয়, ডি বিন্দুতে OB পরিমাণ বস্ত্র আর হলো OG পরিমাণ খাদ্য উৎপাদন করা যায়। আমি যদি এখানে একটা বিন্দু নিই, একই অবস্থা হবে যে এখানে আমি এখানে লম্ব টানলে, এখানে ভূমি সমান্তরাল রেখা টানলে যে এখানে এই পরিমাণ বস্ত্র আর এই পরিমাণ কি হবে তোমার খাদ্য উৎপাদন করা সম্ভব। আর উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব, তবে এটা হবে অদক্ষ উৎপাদন ব্যবস্থা। এখানে যখন উৎপাদন হবে এটা হবে দক্ষ উৎপাদন ব্যবস্থা, আর ভিতরে যদি কোনো উৎপাদন হয় সেটা হবে অদক্ষ উৎপাদন ব্যবস্থা। কারণ কি, এ বিন্দুতে দ্রব্য উৎপাদন করা সম্ভব, কিন্তু এ বিন্দুতে দ্রব্য উৎপাদন করলে কি হবে, কিছু সম্পদ অব্যবহৃত অবস্থায় থেকে যাবে। যেমন উৎপাদনের উপকরণ, আমরা যদি শ্রমের কথা ধরি, কিছু লোকজন কাজ পাবে, কিছু লোকজন কাজ পাবে না, ঠিক আছে। কিছু সম্পদ ব্যবহৃত হবে, কিছু সম্পদ ব্যবহৃত হবে না, কিছু মূলধন ব্যবহৃত হবে, কিছু মূলধন অলস পড়ে থাকবে। অর্থাৎ এই বিন্দুতে যদি উৎপাদন করা হয় এটাকে বলা হবে অদক্ষ উৎপাদন ব্যবস্থা, ঠিক আছে। ঠিক এর বিপরীত যদি আমরা দেখি যে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরেও নয় উপরেও নয় বাইরে বিন্দু, যেমন ইউ বিন্দুতে কি প্রকাশ পায়, ইউ বিন্দুতে প্রকাশ পায় এটাকে বলা হয় অগ্রহণযোগ্য অঞ্চল। কারণ বলাই আছে যে সমাজে যতটুকু উৎপাদনের উপকরণ আছে উপকরণের সর্বোচ্চ ব্যবহার করে এই সীমানা পর্যন্ত, এই রেখা পর্যন্ত দ্রব্য উৎপাদন করা যায়, এই রেখার বাইরে কোনো বিন্দুতে দ্রব্য উৎপাদন করা যায় না। অর্থাৎ ইউ বিন্দু কি হবে, অগ্রহণযোগ্য অঞ্চল হবে। এইভাবে প্রত্যেক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা, 1 নাম্বার যে সমস্যা কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে, সংক্ষেপে বলা হয় কি উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস, এটা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায়। আমরা এখন উৎপাদন সম্ভাবনা রেখাটা কিভাবে অঙ্কন করতে হয় আমরা এখন এটা অঙ্কন করে দেখাবো তোমাদেরকে। সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রথম যে সমস্যা, এই সমস্যাটি কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে, এটাকে বলা হয় কি উৎপাদন করা হবে ও বলা হয়। এটা যদি ব্যাখ্যা করতে হয় তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে হয়। উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কীভাবে ব্যাখ্যা করা যায় এবং উৎপাদন সম্ভাবনা রেখা কীভাবে অঙ্কন করতে হয় এবং অঙ্কন করে এর মাধ্যমে কীভাবে ব্যাখ্যা করতে হয় তাহা এখন আমি উপস্থাপন করতেছি। উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হলে প্রথমে কি করতে হবে, প্রথমে দুটি অক্ষ অঙ্কন করতে হবে। প্রথমে দুটি অক্ষ আমি লম্ব অক্ষ ওয়াই ও ভূমি অক্ষ ও এক্স নিলাম। লম্ব অক্ষে একটি দ্রব্য, ভূমি অক্ষে একটি দ্রব্য। লম্ব অক্ষে বস্ত্র, ভূমি অক্ষে খাদ্য রাখা হইল, ঠিক আছে। এখন একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করি। উৎপাদন সম্ভাবনা রেখা এইভাবে হাতে অঙ্কন করে দেই, F1 F2 একটি উৎপাদন সম্ভাবনা রেখা। এখন এই উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে ডি একটি বিন্দু, ডি হলো আরেকটি বিন্দু। আমরা ডি বিন্দু থেকে ভূমি অক্ষ বরাবর ভূমি সমান্তরাল এবং লম্ব অক্ষ বরাবর রেখাটি
ধারণ করে একটি স্থানাঙ্ক বের করি, সেটা হলো কি যে ও বি পরিমাণ আর হলো ও জি পরিমাণ। ঠিক আছে, এখন সমাজের যে মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে 1 নম্বর যে সমস্যা, কোন দ্রব্য কী পরিমাণ উৎপাদন করা হবে, এটা যদি ব্যাখ্যা করতে হয় তাহলে এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে করা যায়। কিভাবে সেটা হলো যে সমাজে কি আছে, সমাজে যে পরিমাণ উপকরণ আছে সেই উপকরণ যদি সম্পূর্ণ ব্যবহার করা হয় একটি দ্রব্যের পিছনে, যেমন শুধু বস্ত্র উৎপাদনের পিছনে ব্যয় করা হবে সমস্ত উপকরণ, তাহলে ও F1 পর্যন্ত সর্বোচ্চ বস্ত্র উৎপাদন করা যাবে, আর খাদ্য উৎপাদনের পরিমাণ হবে 0। এটা হলো F1 বিন্দুতে। অনুরূপভাবে F2 বিন্দুতে কি দেখানো যায় যে সমাজের সমস্ত উপকরণ বা অর্থনীতির যত উপকরণ আছে সমস্ত উপকরণ শুধুমাত্র খাদ্যের পিছনে ব্যয় করা হবে। যদি খাদ্য উৎপাদনের পিছনে ব্যয় করা হয় তাহলে ও F2 পরিমাণ খাদ্য এখানে উৎপাদন করা যাবে, এখানে বস্ত্র উৎপাদনের পরিমাণ হবে 0। কিন্তু ডি বিন্দুতে কি হয়, ডি বিন্দুতে যদি উৎপাদন করা হয় তাহলে কি হবে, ও বি পরিমাণ বস্ত্র আর হলো ও জি পরিমাণ খাদ্য উৎপাদন করা যাবে, অর্থাৎ দুইটি দ্রব্য এখানে উৎপাদন করা যাবে। তার মানে কি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কোন দ্রব্য উৎপাদন করব, শুধুমাত্র বস্ত্র উৎপাদন করব না শুধুমাত্র খাদ্য উৎপাদন করব না দুইটাই উৎপাদন করব, এবং কোনটার কি পরিমাণ, এই জিনিসগুলো ব্যাখ্যা করা যায়। তো উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে কোনো বিন্দু মনে করেন একটি বিন্দু এ বিন্দু কি, এ বিন্দুতে উৎপাদন করা যায়, কিন্তু যদি এ বিন্দুতে উৎপাদন করা হয় তাহলে উৎপাদনের উপকরণগুলো অব্যবহৃত অবস্থায় থেকে যায়, যাহা অদক্ষ উৎপাদন ব্যবস্থা নির্দেশ করে। অর্থাৎ কিছু শ্রমিক কাজ পাবে না, কিছু মূলধন থেকে যাবে, অলস থেকে যাবে, এইভাবে উৎপাদনের উপকরণ যেগুলো আছে এই উপকরণগুলো অব্যবহৃত অবস্থায় থেকে যাবে। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে এর বাইরে যদি কোনো বিন্দু ইউ বিন্দুতে উৎপাদন করা সম্ভব না। কেন উৎপাদন করা সম্ভব না? যে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা কি করি, এই সীমানার বাইরে কোনো বিন্দুতে দ্রব্য উৎপাদন করা সম্ভব না। এই সীমানা পর্যন্ত সর্বোচ্চ দ্রব্য উৎপাদন করা যায়, এর বাইরে কোনো বিন্দুতে দ্রব্য উৎপাদন সম্ভব না। এই জন্য উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে বিন্দুকে বলা হয় অর্জনযোগ্য বিন্দু, আর বাইরে কোনো বিন্দুকে বলা হয় অর্জনযোগ্য বিন্দু। এইভাবে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে একটি সমাজে বা একটি অর্থনৈতিক ব্যবস্থার যে মৌলিক অর্থনৈতিক সমস্যার যে প্রথম সমস্যা যেটা আছে এই সমস্যাটা ব্যাখ্যা করা যায়। প্রত্যেক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে 2 নম্বর সমস্যাটি ছিল যে কিভাবে উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস। এই সমস্যাটা যদি ব্যাখ্যা করতে হয় তাহলে কি করতে হবে, সম উৎপাদন রেখার সাহায্যে বা আইসো প্রোডাক্ট রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায়। এটাকে বলা হবে সম উৎপাদন রেখা। এই সম উৎপাদন রেখার সাহায্যে সমাজের 2 নম্বর মৌলিক অর্থনৈতিক সমস্যা যে কিভাবে দ্রব্য উৎপাদন করা হবে এটা ব্যাখ্যা করা যায়। আমরা যদি সহজে দেখি যে কোনো সমাজে যদি মূলধনের প্রাপ্যতা বেশি থাকে, যে মূলধন খুব সহজে পাওয়া যায়, তখন এইটাকে যে এখানে যখন দ্রব্য উৎপাদন করা হবে তখন কি করা হবে, মূলধন বেশি প্রয়োগ করা হবে আর শ্রমের কম প্রয়োজন হবে। যেমন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যদি উৎপাদন করা হয়, যেটাকে বলা হয় ক্যাপিটাল ইন্টেন্সিভ। এখানে কি হয়, যেমন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এখানে দ্রব্য উৎপাদন করা হয়, তাহলে কি হয়, এখানে শ্রমের কম প্রয়োজন হয় আর মূলধনের বেশি প্রয়োজন। এটাকে বলা হবে ক্যাপিটাল ইন্টেন্সিভ বা মূলধন নিবিড়। ঠিক আছে, ঠিক এর উল্টা যেমন কৃষিতে ট্রেডিশনাল প্রযুক্তি যেটা ব্যবহার করা হয় সেটা কি, যে লাঙ্গল জল ব্যবহার করে, অর্থাৎ এখানে শ্রমের বেশি প্রয়োজন হয় বলতে যে কৃষক সারাদিনে একটা জমিতে কাজ করে 1 একর জমি চাষ করলো। আর যদি ক্যাপিটাল ইন্টেন্সিভে দেখা হয় সেখানে একটা ট্রাক্টর দিয়ে 1 ঘন্টায় কৃষক কি করবে, 1 একর জমি চাষ করে চলে যেতে পারবে। অর্থাৎ
কিভাবে উৎপাদন করা হবে, কৃষককে সিদ্ধান্ত নিতে হবে তার উৎপাদনের উপকরণের প্রাপ্যতা। যেমন এখানে উপকরণ কি কি, মূলধন এবং শ্রম, কোনটার প্রাপ্যতা সহজ, কোনটা দ্বারা দ্রব্য উৎপাদন করলে উৎপাদন খরচ কম হবে, এই ব্যাখ্যাটাই সম উৎপাদন রেখার সাহায্যে প্রদান করা যায়। যেমন এই চিত্রে আইপি একটি সম উৎপাদন রেখা, আইসো প্রোডাক্ট কার্ভ, ঠিক আছে। এই রেখার এস বিন্দুতে কি হয়, দ্রব্য উৎপাদন করা সম্ভব। এস বিন্দুতে বেশি পরিমাণে মূলধন, কতটুকু, ও কে1 পরিমাণ মূলধন ব্যবহার করে দ্রব্য উৎপাদন সম্ভব। আর এখানে শ্রম লাগতেছে ও এল1 পরিমাণ, অর্থাৎ যেটা দেখানো হচ্ছে যে এখানে মূলধনের পরিমাণ বেশি আর শ্রমের পরিমাণ কম। ঠিক একইভাবে টি বিন্দুতে কি হয়, টি বিন্দুতে দেখা যায় কি যে ও এল2 পরিমাণ শ্রমের প্রয়োজন হয়, আর কি হয়, ও কে2 পরিমাণ মূলধন প্রয়োজন হয়। এই টি বিন্দুটাকে বলা হবে শ্রমনিবিড় উৎপাদন ব্যবস্থা। আর কি হবে, এস বিন্দুটা হবে মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থা। এই রেখার মধ্যে আইসো প্রোডাক্ট রেখা যেহেতু, অর্থাৎ এই রেখার সকল বিন্দুতে সমান পরিমাণ দ্রব্য উৎপাদন করা যায়। এস বিন্দুতেও যতটুকু দ্রব্য উৎপাদন করা যাবে, টি বিন্দুতে ততটুকু দ্রব্য উৎপাদন করা যাবে। এখানে যদি কোনো বিন্দু থাকতো এই বিন্দুতে সমান দ্রব্য উৎপাদন করা যাবে, এই জন্য এটার নাম হয়েছিল আইসো প্রোডাক্ট বা সম উৎপাদন রেখা। এখন এই যে সম উৎপাদন রেখা, অর্থাৎ এই রেখার প্রত্যেকটা বিন্দু দ্রব্য উৎপাদনের পরিমাণ শূন্য, কিন্তু পার্থক্য কোন জায়গায়, পার্থক্য হলো তুমি মূলধন কতটুকু ব্যবহার করতেছ আর হলো শ্রম কতটুকু ব্যবহার করছো। কোনো জায়গায় মূলধন বেশি, কোনো জায়গায় শ্রম বেশি, অর্থাৎ শ্রম বেশি প্রয়োগ করে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করা যাবে, মূলধন বেশি প্রয়োগ করে সেই পরিমাণ দ্রব্য উৎপাদন করা যাবে। যেখানে মূলধন বেশি প্রয়োগ করা হবে সেখানে শ্রমের পরিমাণ কম হবে, যেখানে শ্রম বেশি প্রয়োগ করা হবে সেখানে মূলধন কম ব্যবহৃত হবে। এই জন্য এটাকে বলা হইল আইসো প্রোডাক্ট রেখা দ্বারা, সম উৎপাদন রেখা দ্বারা কিভাবে দ্রব্য উৎপাদন করা হবে এটা ব্যাখ্যা করা যায়। অর্থনীতিতে কোনটা লাভজনক হবে, কিভাবে দ্রব্য উৎপাদন করলে লাভজনক হবে, এটা সম উৎপাদন রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায়। এখন সম উৎপাদন রেখা কিভাবে অঙ্কন করতে হয় তাহা দেখানো হলো। যে কোনো সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যার 2 নম্বর যে সমস্যাটি আছে সেটা হলো কিভাবে উৎপাদন করা হবে। এটা ব্যাখ্যা করতে গেলে সম উৎপাদন রেখার সাহায্যে ব্যাখ্যা করতে হবে। সম উৎপাদন রেখা কি? সম উৎপাদন রেখা হলে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে সমান উৎপাদন নির্দেশ করে, কিন্তু উৎপাদনের উপকরণ যেগুলো আছে এগুলার ভিন্নতা দেখা যায়। যেমন আমরা যদি একটা সমুৎপাদন রেখার সাহায্যে ব্যাখ্যা করতে চাই তাহলে সমুৎপাদন রেখা কিভাবে অঙ্কন করতে হয় দেখায়। প্রথমে 2টা অক্ষ ও ওয়াই লম্ব অক্ষ ও এক্স হলো ভূমি অক্ষ। 2টা অক্ষের মধ্যে এখানে নেই একটা উৎপাদনের উপকরণ, যেমন শ্রম, যেটাকে অর্থনীতিতে এল দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে নেই লম্ব অক্ষে মূলধন, যেটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই অক্ষে মূলধনের বিভিন্ন পরিমাণ আর এই অক্ষে শ্রমের বিভিন্ন পরিমাণ নির্দেশ করা হবে। ঠিক আছে, এখন সম উৎপাদন রেখার আকৃতিটা কিরকম হয়? সম উৎপাদন রেখার আকৃতি হয় এরকম, আইসো প্রোডাক্ট রেখা, আইপি বা আই কোয়ান্ট রেখাও বলা হয়, আইপি রেখা। আইপি রেখা, এই রেখার মধ্যে যে কোনো বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। এখানে উৎপাদন করলে যা নির্দেশ করবে 50 একক দ্রব্য যে উৎপাদিত হয়, এখানেও 50 একক দ্রব্য হবে, এখানেও 50 একক দ্রব্য হবে। এখানে যদি 100 একক হয় এখানেও 100 হবে, এখানেও 100 হবে। অর্থাৎ কি, যেটা এই রেখার সকল বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। কিন্তু পার্থক্য কোন জায়গায় হবে? পার্থক্য হবে যে এই বিন্দুতে যদি দ্রব্য উৎপাদন করি, এই বিন্দুতে দ্রব্য, মনে করি এই বিন্দু হলো এস একটি বিন্দু, এই বিন্দুতে দ্রব্য উৎপাদন করলে যতটুকু শ্রমের প্রয়োজন হবে, মূলধনের প্রয়োজন হবে এখানে বেশি। যেমন কে1 পরিমাণ ও কে1 পরিমাণ মূলধন লাগবে এখানে, আর হলো ও L1 পরিমাণ শ্রমের প্রয়োজন হবে। অর্থাৎ এখানে মূলধন বেশি প্রয়োজন হয় এস বিন্দুতে দ্রব্য উৎপাদন করতে গেলে, যে 50 একক দ্রব্য কিংবা 100 একক দ্রব্য যেটা উৎপাদিত হবে, এটা উৎপাদন করতে গেলে অধিক পরিমাণ মূলধন প্রয়োজন হবে আর কম পরিমাণ শ্রম প্রয়োজন হবে। অর্থাৎ এই উৎপাদন ব্যবস্থায়
কে বলা হবে মূলধন ঘন উৎপাদন ব্যবস্থা। মূলধন ঘন উৎপাদন ব্যবস্থা, এখানে মূলধনের পরিমাণ বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, অনুরূপভাবে আমরা যদি এই সম উৎপাদন রেখার টি বিন্দুতে উৎপাদন নির্দেশ করি, তাইলে টি বিন্দুতে কি দেখা যাবে? টি বিন্দু দেখা যাবে যে আমরা যদি স্থানাঙ্ক বের করি K2 আর হলো L2, টি বিন্দুতে এই মূলধনের পরিমাণ OK2, কিন্তু শ্রমের পরিমাণ অধিক, এখানে L2 পরিমাণ, অর্থাৎ এখানে কি অধিক শ্রম লাগবে আর মূলধন লাগবে কম। এটাকে বলা হবে মূলধন ঘন উৎপাদন, শ্রম ঘন উৎপাদন ব্যবস্থা। এটাকে বলা হবে শ্রম ঘন উৎপাদন ব্যবস্থা, অর্থাৎ এখানে শ্রমের আধিক্য আছে, খুব সহজে শ্রম পাওয়া যায়, খুব সস্তায় শ্রম পাওয়া যায়, বিদায় এখানটাকে বলা হবে শ্রম ঘন উৎপাদন ব্যবস্থা। আর এখানে মূলধনের আধিক্য আছে, খুব সহজে মূলধন পাওয়া যায় এখানে, এটাকে বলা হবে মূলধন ঘন উৎপাদন ব্যবস্থা, এস বিন্দুতে আর হলো টি বিন্দুতে। ঠিক আছে, অর্থাৎ শ্রম উৎপাদন রেখার সাহায্যে মৌলিক অর্থনৈতিক সমস্যার যে 2 নাম্বার যে সমস্যা, যে কিভাবে দ্রব্য উৎপাদন করব, অধিক শ্রম ব্যবহার করব না অধিক মূলধন ব্যবহার করব, কম শ্রম ব্যবহার করব না কম মূলধন ব্যবহার করব, কিভাবে উৎপাদন করলে উৎপাদন ব্যবস্থায় দ্রব্যের দাম কি হবে? কম হবে, অর্থাৎ কস্ট মিনিমাইজ হবে। ঠিক আছে, ওই জিনিসটা চিন্তা করে কিভাবে উৎপাদন করতে হবে সেটা নির্ধারণ করা হয় এবং সেটা সম উৎপাদন রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায়। সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে 3 নম্বর সমস্যা হলো যে কার জন্য উৎপাদন করা হবে, ফর হোম টু প্রোডিউস। আমরা কি দেখি, প্রত্যেকটা সমাজে অনেকগুলো শ্রেণী থাকে, যেমন উচ্চ শ্রেণী, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, এই ধরনের বিভিন্ন শ্রেণী থাকে। এখন একটি সমাজে প্রথম যে অর্থনৈতিক সমস্যা, যে কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে, অর্থাৎ আমি যখন নির্ধারণ করে ফেলবো যে এই দ্রব্য এই পরিমাণ উৎপাদন করা হবে, 2 নম্বরই তখন প্রশ্ন আসবে যে কার জন্য, কিভাবে উৎপাদন করা হবে, এটার মধ্যে আমি কতটুকু মূলধন কতটুকু শ্রম ব্যবহার করে দ্রব্য উৎপাদন করব, এটা নির্ধারণ করে ফেললাম। 3 নম্বরই তখন আসবে যে কার জন্য উৎপাদন করা হবে, অর্থাৎ কোন শ্রেণীর জন্য কি পরিমাণ দ্রব্য উৎপাদন করা হবে, এটা 3 নম্বরেই নির্ধারণ করতে হয়। এই সমস্যাটাকে ব্যাখ্যা করার জন্য অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো থেকে শুরু করে বর্তমানকালে অর্থনীতিবিদ এটা সমাধান করার জন্য সক্রিয় আছেন। ঠিক আছে, অর্থাৎ সমাজের যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, 3টা সমস্যা আছে, 3টা সমস্যাই ব্যাখ্যা করা হলো। যে একটা হলো যে কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে, 2 নম্বর কিভাবে উৎপাদন করা হবে, 3 নম্বর হলো কার জন্য উৎপাদন করা হবে। এটা মূলত এই সমস্যাটি কি হয়, যে সামাজিক অবস্থা, একটি দেশের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবকাঠামো এবং রাজনৈতিক আদর্শের ভিত্তিতে ব্যাখ্যা করা হয়। শিক্ষার্থীরা, আজ আর নয়, আমি মৌলিক অর্থনৈতিক সমস্যা, প্রত্যেকটি সমস্যা, 3টি যে সমস্যা আছে, সমস্যাগুলো কিভাবে ব্যাখ্যা করতে হয়, চিত্র কিভাবে অঙ্কন করতে হয়, ধাপে ধাপে সবগুলো জিনিস উপস্থাপন করেছি। আশা করি তোমরা একটা বই চর্চা করবে, সাথে সাথে আমার লেকচারগুলো শুনবে, বারবার মনোযোগ দিয়ে শুনবে, তাহলে অবশ্যই তোমাদের এই জিনিসগুলো তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। পরিশেষে আবারও বলি, পরবর্তী টিউটোরিয়ালটি আরো গুরুত্বপূর্ণ, এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে পরবর্তী টিউটোরিয়ালের নোটিফিকেশন সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।